ফিজিওলজি, প্যাথোলজি, গাইনি, তারপর হচ্ছে মেডিসিন, সবটার সাথে আসলে রিলেটেড একটা। তো এই জন্য যে বেসিক যে অংশটুকু, বিশেষ করে অ্যানাটমি এবং ফিজিওলজির যে পার্টটা, এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের সবগুলোর বেসিক। আমরা প্যাথোলজি পড়ি, পরবর্তীতে গাইনি পড়ি, তারপর প্র্যাকটিস অফ মেডিসিন পড়ি, সার্জারি পড়ি, এগুলো সবগুলোর সাথে মেইন বেস হচ্ছে গিয়ে আমার অ্যানাটমি এবং ফিজিওলজি। এই জন্য এই অ্যানাটমি ফিজিওলজির অংশটুকু যদি ভালো মতো বোঝা যায়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই যে বাকি যে পার্টটা, বিশেষ করে প্যাথোলজি যেটা, সেই অংশটুকু বোঝা যায়। কারণ আমরা জানি যে আমাদের শরীরের যে স্বাভাবিক কন্ডিশন, সেটা কিন্তু অ্যানাটমি ফিজিওলজির উপর নির্ভর। কারণ অ্যানাটমি হচ্ছে আমার শরীরের স্বাভাবিক যে গঠন প্রক্রিয়া, সেটা হচ্ছে অ্যানাটমি, এবং এই প্রত্যেকটা অর্গানের যে ফাংশন অর্থাৎ কাজ, সেটা হচ্ছে আমাদের ফিজিওলজি। আর আমাদের বডির বেশিরভাগ অংশ জুড়ে এবং সমস্ত অংশ জুড়েই হচ্ছে কি রক্ত কাজ করে বা রক্ত সার্কুলেশন হয়। এই জন্য আমরা রক্তটা খুব ভালো মতো করি। এই রক্তের সাথে আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম জড়িত, কার্ডিওভাস্কুলার সিস্টেমের সাথে আমাদের রেসপিরেটরি সিস্টেমটা জড়িত, এবং পরোক্ষভাবে পরবর্তী যে অন্যান্য সিস্টেম গুলো আছে, ডাইজেস্টিভ সিস্টেম, ইউরিনারি সিস্টেম, তারপর হচ্ছে রিপ্রোডাক্টিভ সিস্টেম, এই সবগুলো সিস্টেমকে একসাথে একটা রিলেটেড। আমরা ব্লাড সম্পর্কে ক্লাসটা একটু রিভিউ করি, কারণ অনেকে এই অংশটুকুতে খুব ঝামেলা থাকে বা একটু বুঝতে অসুবিধা হয়। আর পরীক্ষার সময় তো অবশ্যই ব্লাড থেকে প্রশ্ন আসে, তাই আমরা এই চ্যাপ্টারটা যদি আগে পড়িয়েছি, যেটা উন্মুক্ত ক্লাস, সবার জন্য উন্মুক্ত, আমরা এই অংশটুকু ভালো মতো বুঝবো। ক্লাস শেষে কারো কোনো জানার থাকলে আমরা সেটা নিয়ে আলোচনা করবো। প্রথমে আমরা দেখবো রক্ত আসলে কি। রক্তটা হচ্ছে স্পেশালাইজড ফ্লুইড কানেক্টিভ টিস্যু, অর্থাৎ এটা এক ধরনের টিস্যু। টিস্যু জিনিসটা কি? টিস্যু হচ্ছে কতগুলো সেলের সমষ্টি, অর্থাৎ আমাদের যে বডির সবচেয়ে ক্ষুদ্রতম পার্ট বা একক যদি আমরা বলি ইউনিট, সেটা হচ্ছে আমাদের কি সেল বা কোষ। তো একই রকম দেখতে এবং একই রকম কাজে নিয়োজিত একাধিক সেল বা গ্রুপ অফ সেলকে বলা হয় টিস্যু। আমাদের বডিতে 4 ধরনের মেইনলি টিস্যু কাজ করে, যেমন এপিথেলিয়াল টিস্যু বা আবরণী কলা, কানেকটিভ টিস্যু বা যোজক কলা, মাসেল টিস্যু বা পেশি কলা, এবং নার্ভাস টিস্যু বা স্নায়ু কলা। তো এই রক্ত হচ্ছে কি এক ধরনের স্পেশালাইজড, দুইটা কথা, ফ্লুইড কানেকটিভ টিস্যু। স্পেশালাইজডটা মনে রাখতে হবে, ফ্লুইড তরল মনে রাখতে হবে, এবং কানেকটিভ টিস্যু অর্থাৎ দুইটা না তিনটা পার্ট, বিশেষ, তরল, যোজক কলা বা কানেকটিভ টিস্যু। এটা হচ্ছে রক্ত। এর প্রপার্টিজ বা বৈশিষ্ট্যটা কি? আমরা সবাই জানি রক্ত দেখতে হচ্ছে কেমন, লাল। ছোটবেলায় এটা বললে হয়, কিন্তু কেন লাল এই কথা এখানে বলতে হবে যে ডিউ টু প্রেজেন্স অফ হিমোগ্লোবিন, অর্থাৎ রক্তের মধ্যে হিমোগ্লোবিন নামক এক ধরনের কালারিং ম্যাটার্স থাকে, যেটাকে বাংলা বলে রঞ্জক পদার্থ থাকে। এই রঞ্জক পদার্থের কারণে রক্ত দেখতে কি হয়, লাল হয়। যদি কোনো কারণবশত আমাদের বডিতে যদি হিমোগ্লোবিন উপস্থিতি না থাকে, তাহলে আমাদের রক্ত কিন্তু লাল হতো না, সেটা হতো সাদা বা ওয়াটার কালার হতো। যেমন চিংড়ি মাছ, টিকটিকি, তেলাপোকা। আমরা যদি ছোটবেলায় শুনছি যে চিংড়ি মাছের রক্ত নেই, রক্ত নেই বিষয়টা এরকম না, অবশ্যই রক্ত আছে, টিকটিকি রক্ত আছে, তেলাপোকা রক্ত আছে, কিন্তু এদের রক্তের মধ্যে এই হিমোগ্লোবিন নামক কালার ম্যাটার্সটা থাকে না, এই জন্য ওদের রক্তটা লাল হয় না। আমাদের মানুষের শরীরে এবং বেশিরভাগ প্রাণীর বডিতে হিমোগ্লোবিন উপস্থিত থাকে বিধায় রক্তের রং কি হয়, লাল হয়। টোটাল ভলিউম কতটুকু, অর্থাৎ কি পরিমাণ আমাদের বডিতে রক্ত থাকে? প্রায় 5 লিটার, কোন কোন বইয়ে আছে 5 থেকে 6 লিটার। আমরা গড়ে 5 লিটার ধরে রাখি, প্রায় 5 কম বেশি হতে পারে, প্লাস মাইনাস, সাধারণত প্রাপ্তবয়স্কদের বডিতে এই পরিমাণ রক্ত থাকে। এর পিএইচ মান কত? পিএইচটা হচ্ছে কি জিনিস? এই পিএইচ হচ্ছে এমন একটা মানে কি বলে, এটা কেমিক্যালের উপস্থিতির একটা নির্ণায়ক, একটা স্কেল বলি আমরা, যদি সহজ ভাষায় বলি। অর্থাৎ এটা আমার বডিতে বিভিন্ন বস্তু মানে কেমিক্যাল সাবস্টেন্স, অর্থাৎ সেটা অম্লীয় অর্থাৎ অ্যাসিডিক কিনা বা ক্ষারীয় বা অ্যালকালাইন কিনা, সেটা নির্ণয় করার জন্য যে স্কেল, যে পরিমাপক, সেটাকে বলা হয় পিএইচ। এই পিএইচ এর সংজ্ঞা আমরা ফিজিক্সে বা কেমিস্ট্রিতে পড়েছি, এটা খুব একটু মানে সাইন্টিফিক নামে একটা সংজ্ঞা আছে, কিন্তু সাধারণ ভাষায় মনে রাখবেন যে পিএইচটা হচ্ছে কোনো কিছুর মধ্যে যে কেমিক্যাল সাবস্টেন্স, অর্থাৎ অ্যালকালাইন বা অ্যাসিডিক যে সাবস্টেন্স গুলো, যেমন ক্ষার মানে হচ্ছে শর্করা, যেমন সাবান। অ্যাসিডিক হচ্ছে একটু অম্ল, পিচ্ছিল টাইপের, যেমন ধরেন লেবুর রসের মধ্যে অ্যাসিড থাকে, তারপর যে কোনো টক জাতীয় খাবারের মধ্যে অ্যাসিড থাকে। এরকম আমাদের যে কোনো শরীরের মধ্যে টিস্যুর ভিতরে বা রক্তের ভিতরে এরকম ক্ষার বা অ্যাসিডের উপস্থিতি থাকে, সেটাকে নির্ণয় করার জন্য যে স্কেলটা ব্যবহার করা হয় সেটাকে বলা হয় পিএইচ।
এই পিএইচ এর স্কেলের মানটা সাধারণত 0 থেকে 14 পর্যন্ত থাকে। 7 ধরা হয় নিউট্রাল, অর্থাৎ যদি কোনো ইসের মধ্যে যদি 7 থাকে যে পিএইচ এর মান, তাহলে এটা অম্লীয় হবে না, ক্ষারীয় হবে না, অর্থাৎ সেটা নিউট্রাল থাকবে। যেমন পানিটা হচ্ছে নিরপেক্ষ বা নিউট্রাল, অম্লীয় ভাব নাই, ক্ষারীয় ভাব নাই সাধারণ পানির মধ্যে। যদি পিএইচ এর মান 7 এর চাইতে বেশি হয়ে যায় তাহলে ওই বস্তুটাকে ক্ষারীয় বা অ্যালকালাইন ধরা হয়। যদি 7 এর চাইতে কম হয় তখন সেটাকে অ্যাসিডিক বা অম্লীয় ধরা হয়। তো বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে আমাদের রক্তের মধ্যে যে পিএইচ এর মানটা সেটা হচ্ছে 7.4, অর্থাৎ 7 এর চাইতে সামান্য একটু বেশি। 7.1 ও মানে কি বলে যে 8ও না, বা 7.5, 7.5ও কিন্তু না, 7.4 মানে 7.5 এর চাইতেও নিচে। তাই তো এই জন্য এটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন, সামান্য ক্ষারীয়। এর স্পেসিফিক গ্র্যাভিটিটা কি? স্পেসিফিক গ্র্যাভিটিটা হচ্ছে যে কোনো বস্তু সেটা পানির চাইতে কত গুণ হালকা হবে না ভারী হবে, সেটা হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি। ঠিক আছে, আমার কি স্লাইড দেখা যাচ্ছে? একজন একটু আওয়াজ দিয়ে বলুন প্লিজ। স্লাইডটা কি দেখতে পাচ্ছেন? স্লাইড কি দেখতে পাচ্ছেন? একজন একটু বলেন প্লিজ। আচ্ছা, আপনার কথা ছিলাম স্পেসিফিক গ্র্যাভিটির মধ্যে। এটা হচ্ছে কোনো বস্তু পানির চাইতে কত গুণ হালকা হবে না ভারী হবে, সেটা হচ্ছে তার স্পেসিফিক গ্র্যাভিটি বা আপেক্ষিক গুরুত্ব। তো সাধারণত পানির আপেক্ষিক গুরুত্ব 1 ধরা হয়। তো 1 এর সাথে কম্পেয়ার করলে আমরা রক্তের স্পেসিফিক গ্র্যাভিটিটা পাই হচ্ছে 1.061, মানে একদম 1 এর চাইতে কাছাকাছি, তাই তো? তো যদি কোনো বস্তু পানির চাইতে তার গ্র্যাভিটি যদি বেশি হয়, মানে 1 এর চাইতে যদি অনেক বেশি হয়, সে বস্তুটা পানি থেকে কি হয়ে যাবে? ভারী হয়ে ডুবে যাবে। যদি হালকা হয়, মানে 1 এর যদি কম হয়, সেক্ষেত্রে সেটা পানি চেতে হালকা থাকলে ভেসে থাকবে, পানির উপরে থাকবে। আর যদি কাছাকাছি বা যদি সামান্য একটু বেশি হয়, সেটা হচ্ছে নিমজ্জিত, অর্থাৎ সেটা ডুববেও না ভাসবেও না, অল্প একটু নিচে থেকে ঘুরতে থাকবে বা ভাসতে থাকবে, এটাকে বলে নিমজ্জিত অবস্থা। তো অনেক সময় খেয়াল করে দেখবেন যে আমরা যখন ওই যে গরুর গোস্ত কাটি, মুরগি কাটি বা মাছের রক্ত কাটি, কাটার পর দেখা যায় যে রক্তগুলো জমাট বেঁধে যায়, সেটা ওয়াশ করার পর দেখা যায় পানির নিচে কিন্তু চলে যায় না বা ভাসতে থাকে না, একটু ডুবে গিয়ে অল্প একটু ঘুরতে থাকে বা ভাসতে থাকে, অর্থাৎ একবার তলিয়ে যায় না কিন্তু। এটাই হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি কাছাকাছি হওয়ার কারণে। তো আমাদের রক্ত যেহেতু 1 এর প্রায় কাছাকাছি, এই জন্য একটু ডুববেও না ভাসবেও না, নিমজ্জিত অবস্থায় থাকে। এর মান হচ্ছে 1.061। এটা হচ্ছে ভিসকোসিটি বা সান্দ্রতা। যদি আমরা সহজ ভাষায় যদি বলি, এটা হচ্ছে আঠালো ভাব বা চটচটে ভাব। যদিও আমরা জানি যে পানির কিন্তু কোনো কিনে আঠালো ভাব থাকে না, কিন্তু পানির একটা ভিসকোসিটি আছে, সান্দ্রতা আছে। সান্দ্র জিনিসটা কি? দেখেন, একটা উদাহরণ দেই। অনেক সময় দেখবেন, ধরেন কোথাও যদি পানি পড়ে যায়, আমাদের ফ্লোরে যদি এক গ্লাস পানি পড়ে যায় বা একটু পানি পড়লো, অথবা অনেক সময় ঘর মুছি, হ্যাঁ, পানি দিয়ে ধুয়ে কি করে ঘরটা মুছি, মুছার পরে পানিটুকু কিন্তু ঠিকই কাপড় দিয়ে মুছে ফেললাম, মুছার পরেও ওই জায়গার মধ্যে ফ্লোরে বা ওই টেবিলের মধ্যে যে পানি, যেখানে পানিটুকু পড়ে, সেটার মধ্যে একটা কিন্তু আবেশ থেকে যায়, একটা ঠান্ডা ভিতরে যে ভাব থাকে, বা একটু হাত দিয়ে ধরলে কিন্তু একটা আঠা আঠা, মানে মনে হচ্ছে একটা আঠালো আঠালো একটা ভাব থাকে। এটাই মূলত হচ্ছে পানির সান্দ্রতা বা ভিসকোসিটি, অর্থাৎ আঠালো বা চটচটে ভাব। যে বস্তুর ভিসকোসিটি পানির চাইতে যত গুণ বেশি হবে, সেটা তত বেশি চটচটে বা আঠালো হবে। তো রক্তর যে ভিসকোসিটি, সেটা হচ্ছে পানির চাইতে 5 গুণ বেশি। যে কারণে রক্ত কিন্তু ধরলে একটা আঠা আঠা, একটা চটচটে একটা ভাব থেকে যায়। যদি ভিসকোসিটি আরো বেশি থাকতো তাহলে কিন্তু একটা আঠা আঠা ভাব, আঠা, এবং আঠা যদি বলি আমরা গ্লু, গাম, সেটা ভিসকোসিটি অনেক বেশি। ঠিক আছে, এই কারণে এটাকে সান্দ্রতা বলে। আবার সান্দ্রতার একটা ব্যাখ্যা আছে, যেমন
সান্দ্রতা হচ্ছে প্রত্যেকটা যে অনুগুলো কাছাকাছি থাকতে চায়, ধরে রাখতে চায়। এই জন্য দেখবেন যে কোনো ড্রপারে বা হাতের তালুতে যদি মানে আঙুলে যদি মাথায় একটা পানি নিই আমরা, পানিটা যখন ড্রপ করে পরে ফোঁটা হয়ে পড়ে, ফোঁটাটা কি গোল হয়ে পড়ে কিন্তু। এই গোল হয়ে থাকার কারণ হচ্ছে পানির ভিসকোসিটির কারণে, অর্থাৎ সে একটা অণু আরেকটা অণুকে টেনে ধরতে চায়, এই জন্য সে গোলাকার আকার ধারণ করে। এটা হচ্ছে ভিসকোসিটি। রক্তের ভিসকোসিটি কত? রক্তের ভিসকোসিটি হচ্ছে পানির চাইতে 5 গুণ বেশি। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে রক্তের, সেটা হচ্ছে টেস্ট। রক্তের টেস্ট কেমন? টেস্ট হচ্ছে সল্টি, লবণাক্ত। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? কালার পেলাম রেড হিমোগ্লোবিনের কারণে, ভলিউম পেলাম 5 গুণ, সরি 5 লিটার ইন অ্যাডাল্ট, পিএইচ পেলাম 7.4, যার কারণে সেটা হচ্ছে স্লাইটলি অ্যালকালাইন, সামান্য ক্ষারীয়। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.061, মানে সামান্য একটু বেশি স্পেসিফিক গ্র্যাভিটি, এবং ভিসকোসিটি হচ্ছে 5 টাইমস মোর ভিসকাস দ্যান ওয়াটার, মানে যেটা 5 গুণ বেশি ভিসকাস বা চটচটে। টেস্ট হচ্ছে কি সল্টি। এই হচ্ছে ব্লাডের প্রপার্টিজ বা বৈশিষ্ট্য। এবার হচ্ছে ফাংশনস অফ ব্লাড, রক্তের কাজটা কি? রক্তের সাধারণত 3 ধরনের কাজ থাকে। একটা হচ্ছে ট্রান্সপোর্টেশন, রেগুলেশন এন্ড প্রিভেনশন, অর্থাৎ পরিবহন করা, রেগুলেশন বা নিয়ন্ত্রণ করা, এবং প্রিভেনশন করা। আমরা দেখি কি সে কি ট্রান্সপোর্ট করে। প্রথমত সে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস ট্রান্সপোর্ট করে, পরিবহন করে। কিভাবে করে? অক্সিজেন হচ্ছে আমাদের লাংস থেকে, ফুসফুস থেকে আমার বডির সমস্ত টিস্যুতে অক্সিজেন ক্যারি করে নিয়ে যায়, এবং সমস্ত বডি থেকে যে কার্বন ডাই অক্সাইড, টিস্যু থেকে যে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়, সেটাকে আবার ক্যারি করে সে লাংসে নিয়ে আসে, লাংস থেকে আমাদের বাইরে, বডির বাইরে চলে যায়। তার মানে এই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের ভিতরে আদান প্রদানের ক্ষেত্রে সে ক্যারি করে। ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নাম্বার ট্রান্সপোর্টেশন কাজ। 2 নাম্বার ট্রান্সপোর্ট হচ্ছে সে নিউট্রিয়েন্টস, পুষ্টি উপাদান সে বহন করে। এই পুষ্টিটা হচ্ছে যেটা আমরা খাবার খাওয়ার পর আমাদের জিআই ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্ট, হ্যাঁ, যে পৌষ্টিক নালী, এই পৌষ্টিক নালীটা সে কি করে আমাদের পাকস্থলী থেকে বা আমাদের ইন্টেস্টাইন থেকে সে অ্যাবজর্ব করে, শোষণ করে। শোষণ করার পর সে ব্লাডে দিয়ে দেয়, ব্লাড কি করে সমস্ত টিস্যুতে এই নিউট্রিয়েন্টস গুলো, পুষ্টিগুলোকে সে ট্রান্সপোর্ট করে পৌঁছে দেয়। এরপরে সে ট্রান্সপোর্ট করে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, অর্থাৎ যেগুলো বজ্র পদার্থ আমার বডিতে তৈরি হয়, সেই বজ্র পদার্থগুলো সে কিডনিতে নিয়ে যায় প্রস্রাব আকারে, লাংসে নিয়ে যায় কার্বন ডাই অক্সাইড বা বিভিন্ন রকমের শ্লেষা জাতীয় বের করে দেওয়ার জন্য, স্কিনের মাধ্যমে নাকগুলো বের হয়ে যায়, এবং ইন্টেস্টাইন থেকে যেটা স্টুল বা মল আকারে বডি থেকে বাইরে চলে যায়। তাহলে এই যে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, যে বজ্র পদার্থ, সেটা সে ট্রান্সফার করে জায়গার মধ্যে নিয়ে যায়। এরপরে খাবার হজম করার জন্য বিভিন্ন এনজাইম, যেগুলোকে সে ট্রান্সপোর্ট করে, বহন করে নিয়ে যায়, তখন সেখানে খাবার হজম হয়ে সহায়তা করে। এছাড়া বিভিন্ন হরমোন সে ট্রান্সপোর্ট করে, যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয়, সেই গ্ল্যান্ড থেকে সে হরমোনটাকে রিসিভ করে যে জায়গায় প্রয়োজন সেই টার্গেট অর্গান গুলোতে সে হরমোনটাকে পৌঁছে দেয়। এই হচ্ছে তার ট্রান্সপোর্টেশন, অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন করা, পুষ্টি উপাদান পরিবহন করা, মেটাবলিক বজ্র পদার্থ যেটা ওয়েস্ট প্রোডাক্ট সেটাকে পরিবহন করে, এনজাইম পরিবহন করে, এবং হরমোন পরিবহন করে। এটা হচ্ছে ব্লাডের ট্রান্সপোর্টেশন কাজ। এরপর হচ্ছে তার রেগুলেশন, যে নিয়ন্ত্রণ, সে কি নিয়ন্ত্রণ করে? রক্ত নিজেই তার যে প্রেশারটা থাকে, অর্থাৎ ব্লাড প্রেশারকে সে কন্ট্রোল করে বা রেগুলেশন করে, নিয়ন্ত্রণ করে। এই জন্য সে স্বাভাবিক প্রেশারটাকে বজায় রাখে, যেটা হচ্ছে আমাদের 120/80 সাধারণত অ্যাডাল্টের ক্ষেত্রে। এই প্রেশারটাকে, সে রক্তচাপটাকে সে কন্ট্রোল করে, রেগুলেশন করে। এবং রেগুলেশন অফ কোলয়েডাল প্রেশার, আমাদের যে প্রশস্ত যে চাপ, এক কোষ থেকে আরেক কোষের যে চাপ, এই চাপের কারণে সে বিভিন্ন ধরনের ফ্লুইডটাকে ব্যালেন্স করে, যে রেগুলেশন বডি। অর্থাৎ যেখানে যদি কোনো অংশে ফ্লুইড বা কোনো একটা আমাদের প্রয়োজনীয় উপাদান যদি কম থাকে, এই কোষের চাপটাকে সে মেনটেন করে, এটাকে কলয়েডাল অস্তমিক প্রেশার বলা হয়। এই চাপ দিয়ে সে ওখান থেকে ব্যালেন্স করে, মানে এক কোষ থেকে আরেক কোষে ট্রান্সফার করে। এই ট্রান্সফারের মাধ্যমে সে কি করে বডি ফ্লুইড, যেটা সে যে রসগুলো থাকে, বিভিন্ন ফ্লুইড থাকে, উপাদান, পানি অংশ, এগুলোকে সে রেগুলেশন মেনটেন। এবং একটু আগে যে আমরা বললাম রক্তে যে পিএইচ 7.4, এই পিএইচ এর মানটাকেও রক্ত কি করে রেগুলেট করে, রেগুলেশন কাজ, নিয়ন্ত্রণের কাজ। পাশাপাশি আমাদের যে বডি টেম্পারেচার 98.4 ডিগ্রি যে ফারেনহাইট থাকে, বডি টেম্পারেচারটাকে সে রেগুলেশন করে। তাহলে রেগুলেশন ব্লাড প্রেশার,
রেগুলেশন ফরম্যাট অসমোটিক প্রেসার, রেগুলেশন অফ বডি ফ্লুইড, রেগুলেশন অফ নর্মাল পিএইচ বা রেগুলেশন অফ বডি টেম্পারেচার, এইগুলো রক্তের রেগুলেশন। প্রিভেনশন কি করে? প্রিভেনশন অফ ইনফেকশনস বাই ডাব্লিউবিসি। রক্তের একটি সেল আছে, কণিকা আছে, তার হচ্ছে ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল। এই হোয়াইট ব্লাড সেলের মাধ্যমে রক্ত কি করে বিভিন্ন ইনফেকশন থেকে আমাদের যে বিষক্রিয়া অবস্থা, হ্যাঁ, এই ইনফেকশন সেটাকে সে রক্ষা করে। এবং আমাদের যদি শরীরের ভিতর থেকে কোনো রক্ত যদি ব্লিডিং হয়, রক্ত যদি লস হয়, তাহলে রক্ত নিজে নিজে সে কি করে বিভিন্ন রকম প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে সেটাকে বন্ধ করার জন্য সে ব্যবস্থা গ্রহণ করে। এই জন্য দেখবেন যে আমাদের হাসপাতাল যদি কেটে যায় একটু পরে ওই কাটা অংশটা জমাট বেঁধে যাচ্ছে, হ্যাঁ, জমাট বাঁধা থেকে কি হচ্ছে সে নিজে নিজে ওইটাকে বন্ধ করার জন্য চেষ্টা করে। এটা হচ্ছে তার প্রিভেনশন। এই হচ্ছে ব্লাডের ফাংশনস বা কাজ। এবার আমরা আসবো কম্পোজিশন অফ ব্লাড, রক্তের উপাদান যেটা। হ্যাঁ, রক্তের মেইন উপাদান হচ্ছে দুটি। অনেকেই চট করে যদি জিজ্ঞেস করে রক্ত উপাদান কয়টি, বলে ফেলে তিনটি। হ্যাঁ, তিনটি আসলে উপাদান মেইন হচ্ছে দুটি, হচ্ছে ফর্মড এলিমেন্ট বা ব্লাড সেল এবং একটা হচ্ছে প্লাজমা। রক্তের পানি অংশ, রক্তের হচ্ছে কি পানি অংশ, এবং আরেকটা হচ্ছে রক্তের সেল অংশ। হ্যাঁ, তো রক্তের যে কণিকা, আমাদের টোটাল রক্তের মধ্যে পানি অংশ থাকে 55% আর ব্লাড সেলের অংশ থাকে হচ্ছে 45%। তাহলে এই যে সেল অংশ, আমরা প্লাজমাটা পরে আসি, এই সেল অংশ হচ্ছে তিন ধরনের। রক্তের সেল তিনটি, উপাদান দুটি, মনে রাখবেন, ব্লাড সেল বা ফর্ম এলিমেন্ট এবং আর হচ্ছে প্লাজমা বা রক্তরস। ব্লাড সেল হচ্ছে তিনটি, আরবিসি বা রেড ব্লাড সেল, যাকে বলা হয় ইরেথ্রোসাইট, ডাব্লিউবিসি বা হোয়াইট ব্লাড সেল, একে বলা হয় লিউকোসাইট, প্লাটিলেট এবং একে বলা হয় থ্রম্বোসাইট। অর্থাৎ লোহিত রক্ত কণিকা, শ্বেত রক্ত কণিকা এবং ইরেথ্রো মানে রেড, এর নাম হচ্ছে রেড সেল, লিউকো মানে হোয়াইট, এটা হচ্ছে হোয়াইট সেল, আর থ্রম্বো মানে হচ্ছে জমাট বাঁধা ক্লট, এটাকে বলা হয় অনুচক্রিকা বা রক্ত জমাট বাঁধার একটি উপাদান। আরবিসি এবং প্লাটিলেট এর কোনো ক্লাসিফিকেশন নাই, ডাব্লিউবিসির আবার একটা ছোট ক্লাসিফিকেশন আছে। ডাব্লিউবিসি টি হচ্ছে দুই প্রকার। যদি কয়টি বলা হয়, প্রশ্ন এরকম আসে পরীক্ষায় যে ডাব্লিউবিসি কয়টি, কয়টি বলে তখন বলতে হবে ডাব্লিউবিসি 5টি। যদি বলা হয় ডাব্লিউবিসি কয় ধরনের বা কয় প্রকার, তাহলে বলতে হবে দুই প্রকার। একটা হচ্ছে গ্রানুলোসাইট, অর্থাৎ সেলগুলোতে একটু দানাদার, ভিতরে দানা দানা স্পট স্পট থাকে, এবং আর হচ্ছে এক গ্রানুলোসাইট বা অদানাদার, এ মানে অ্যাবসেন্ট। হ্যাঁ, তাহলে গ্রানুলোসাইট দানাদার, এক গ্রানুলোসাইট অদানাদার বা দানাবিহীন। গ্রানুলোসাইট হচ্ছে তিন ধরনের, নিউট্রোফিলস, ইওসিনোফিলস, বেসোফিলস, লিম্ফোসাইট, মনোসাইট, হচ্ছে পাঁচটা। ঠিক আছে, আলাদা কাজ আছে, যেটা আলাদা করে করতে হয় বিষয়। তো এই গেল আমাদের ব্লাড সেলের অংশটুকু। প্লাজমার যে 55%, এই 55% এর মধ্যে 90% থাকে হচ্ছে ওয়াটার। এর মধ্যে কিছু গ্যাস থাকে, গ্যাসের কোনো পার্সেন্টেজ নাই, সেম কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন। আর 10% থাকে সলিড অংশ, অর্থাৎ কঠিন অংশ। ঠিক আছে, সলিড অংশের মধ্যে এটাকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে অর্গানিক অংশ এবং একটা হচ্ছে ইনঅর্গানিক অংশ। অর্গানিক, প্রায় এখন অর্গানিক শব্দটার সাথে অনেকে কম বেশি পরিচিত আছে বা পরিচয় হয়, যেটা যেমন অর্গানিক ফুড, অর্গানিক মুড়ি, অর্গানিক ধান, এরকম আমরা পাই। এটাকে আমরা বলি, বাংলা বলি জৈব। এটা হচ্ছে ইনঅর্গানিক, যেটা হচ্ছে অজৈব। ইনঅর্গানিক হচ্ছে, এটাকে আমরা ইলেকট্রোলাইট বলি। এই শব্দটার সাথে এখন আমরা অনেকে বেশি পরিচিত। যেমন আমরা যে যে খাবার স্যালাইন খাই, ডায়রিয়া হলে বা ডিহাইড্রেশন হলে আমরা কি করি, খাবার স্যালাইন দিই। এই খাবার স্যালাইন হচ্ছে একটা ইলেকট্রোলাইট মানে লবণ। হ্যাঁ, আমাদের বডির যে প্রয়োজনীয় যে খনিজ লবণ আমরা বলি, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইট। এই লবণ গুলো আমাদের বডিতে আয়ন হিসেবে থাকে, যেটা লিকুইডের মধ্যে, রক্তের মধ্যে বা আমাদের যে পানি অংশের মধ্যে কি থাকে, ইলেকট্রোলাইট, অর্থাৎ আয়ন হিসেবে থাকে। আয়ন কি? আয়ন হচ্ছে ইলেকট্রিক চার্জ যুক্ত কণ, চার্জ থাকে, পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন। ওদের ইলেকট্রোলাইটটাকে দুই ধরনের ভাগ করা হয়, একটা ক্যাটায়ন, যেটা হচ্ছে ধনাত্মক সোডিয়াম, পটাশিয়াম, হ্যাঁ, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এগুলো বলা হয় ক্যাটায়ন বা ধনাত্মক আয়ন। একটা হচ্ছে অ্যানায়ন, ঋণাত্মক আয়ন, যেমন ক্লোরাইড, হ্যাঁ, সালফাইড, বাইকার্বনেট। তো
যেমন আমাদের যদি ডিহাইড্রেশন হয় বা কিডনি রোগী যাদের কিডনি সমস্যা থাকে, হার্টের রোগী থাকে, প্রেশার রোগী থাকে, এদেরকে আমরা অনেক সময় ইলেকট্রোলাইট, স্ট্রোকের রোগী ইলেকট্রোলাইট ব্যালেন্স দেখি আমরা, অর্থাৎ লবণটা দেখি আমাদের বডিতে। তো ওই সময় কিন্তু আমরা ইলেকট্রোলাইট পরীক্ষা করতে দিই। অনেকের কাছে যে বাসায় রিপোর্ট থাকে, দেখবেন ইলেকট্রোলাইটের একটা পরীক্ষা থাকে। তা আমরা যদি পরীক্ষার উদ্দেশ্যে যে ইলেকট্রোলাইট লিখে দিই, ওখানে 4টা টেস্ট চলে আসে। অর্থাৎ ওখানে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড বা ক্লোরিন এবং বাইকার্বনেট বা কার্বন ডাইঅক্সাইড, এই টেস্ট গুলি করে দেবে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো যদি জানতে হয় তাহলে আলাদা কিন্তু পরীক্ষা করতে হয়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এই জন্য আমরা যখন ওই যে টেস্ট করি, আমাদের আগে সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, বাইকার্বনেট 4টা টেস্ট চলে আসবে। কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যদি ইলেকট্রোলাইট, কিন্তু এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে অটোমেটিক আসবে না, এগুলো আলাদা পরীক্ষা করতে দিতে হয়। এগুলো আমাদের ইনঅর্গানিক পার্ট। অর্গানিক পার্টের মধ্যে আমাদের 4টা, ঠিক আছে, 4টা অংশ আছে। একটা হচ্ছে প্রোটিন, হাতে যে মেন উপাদান, একটা হচ্ছে এনপিএম, নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, নাইট্রোজেন বিহীন যে অংশগুলো সেটা, নিউট্রিয়েন্টস, পুষ্টি এবং আদার্স। তো প্রোটিনের মধ্যে সাধারণত 4 ধরনের প্রোটিন আমাদের বডিতে থাকে, যেমন অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রোটিন। অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রথম বলতে। অ্যালবুমিন যদি বলে, অ্যালবুমিনটা কি? হচ্ছে প্রোটিন। গ্লোবুলিন কি? এক ধরনের প্রোটিন। ফিব্রিনোজেন, প্রোথোপিন, এগুলো কি? এক ধরনের। এটা প্রত্যেকটা আলাদা আলাদা কাজ আছে, আলাদা আলাদা বিষয় আছে, আলাদা আছে পার্ট। তাও একটু ধারণা দিয়ে দিচ্ছি যে অ্যালবুমিন হচ্ছে সাধারণত আমাদের বডি বিল্ড আপ করে, আমাদের শরীরের গঠনের জন্য যে প্রোটিনটা, সেটা অ্যালবুমিন অংশ থেকে আসে। এই জন্য দেখবেন অনেক সময় যাদের ওই যে প্রস্রাবের সাথে অ্যালবুমিন পাস হয়, মানে ক্ষয় রোগ যেটাকে বলা হয়, দিন দিন শুকিয়ে যায়, খাবার দাবার খেলে গায়ে লাগে না, তখন দেখবেন তাদের যে ইউরিনের টেস্ট করতে হয়, তখন দেখবেন এখানে লেখা থাকে অ্যালবুমিন, তার শরীর থেকে অ্যালবুমিন পাস হচ্ছে। তো আমার যে শরীর গঠনের যে মেন উপাদান, সেটা যদি শরীর থেকে বের হয়ে যায়, তাহলে কিন্তু আমার বডি বিল্ড আপ হবে না। গ্লোবুলিন যে অংশ, গ্লোবুলিনটা হচ্ছে আমাদের বডির ইমিউনিটি, রোগ প্রতিরোধ ব্যবস্থা। হ্যাঁ, দেখবেন অনেক সময় যে ইদানিং যে ডেঙ্গু হয়, ডেঙ্গু পরীক্ষা করতে দিলে ওখানে দেখবেন অ্যান্টিবায়োটিক, একটা অ্যান্টিবডি টেস্ট করতে হয়, অ্যান্টিবডির মধ্যে আইজিজি, আইজিএম লেখা থাকে। এই যে আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই, এগুলো মানে হচ্ছে এই যে ইমিউনোগ্লোবুলিন, মানে গ্লোবুলিন থেকে ইমিউনিটি তৈরি হয়, অ্যান্টিবডি তৈরি হয়। এটাকে বলা হয় ইমিউনোগ্লোবুলিন এ, ইমিউনোগ্লোবুলিন ই, ইমিউনোগ্লোবুলিন এম, ইমিউনোগ্লোবুলিন ডি, এরকম আইজিজি, আইজিএম, আইজিএ, আইজিই, মানে ইমিউনোগ্লোবুলিন, মানে এটা হচ্ছে আমাদের বডির অ্যান্টিবডি তৈরি করে। ফিব্রিনোজেন এবং প্রোথোমিন এগুলো হচ্ছে ক্লোটিং ফ্যাক্টর। আমাদের বডিতে প্রায় 14টার মতো ক্লোটিং ফ্যাক্টর আছে। যেমন এই যে প্লাটলেট, এটা একটা ক্লোটিং ফ্যাক্টর, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে সহায়তা করে। ঠিক একরকম ভাবে ফিব্রিনোজেন, প্রোথোমিন, এরাও আমাদের বডিতে ক্লোটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, রক্ত জমাট বাঁধতে এরা হেল্প করে। এগুলো প্রোটিন অংশ। নন প্রোটিন নাইট্রোজেনাস সাবস্টেন্স, এটা হচ্ছে আমাদের বডির বজ্র পদার্থ, নাইট্রোজেন গঠিত যে বজ্র, হ্যাঁ, অর্থাৎ প্রোটিন বিহীন। এগুলো আমাদের শরীরে যে সাধারণত ওয়েস্টেজ হিসেবে বের হয়ে যায় পায়খানার সাথে, প্রস্রাবের সাথে। এই জন্য কম বেশি রক্তের মধ্যে থাকে। যদি কোনো কারণবশত আমাদের যদি কিডনি, ইন্টেস্টাইন যদি কাজ না করে, বডিতে যদি বের না হয়ে যায়, তখন এই রক্তের মাধ্যমে বেড়ে যায় এবং বিশেষ করে আমাদের শরীরে যে হাড়ের যে জয়েন্ট গুলো আছে, জয়েন্ট গুলোতে জমা হয়। এগুলো হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনাইন, ক্রিয়েটাইন, অ্যামোনিয়া, স্যান্থিন, হাইপোস্যান্থিন। এই যে ইউরিক অ্যাসিডটা অনেকে জানেন, যেটা বেড়ে গেলে শরীরে ব্যথা বেদনা বেড়ে যায়, জয়েন্টে পেইন হয়, আর্থ্রাইটিস হয়। এই যে এই বজ্রগুলো যদি বডির কাজ না হয়, যেমন কিডনি ফাংশন হিসেবে আমরা ইউরিয়া, ক্রিয়েটিনাইনকে আমরা করি। যে কিডনি যদি কাজ না করে, তার মানে কি, সেটা বডিটাকে ছেকে বাইরে থেকে বের করে দিচ্ছে বজ্রগুলো, কিন্তু সে কাজ করতে পারতেছে, তার মানে কি, সে থাকতে পারতেছে না। তাহলে বজ্রগুলো কোথায় যাচ্ছে? বডিতে থেকে যাচ্ছে। তখন আমাদের বিভিন্ন ওই যে জয়েন্ট থেকে জমা হয়, রক্তে জমা হয়, রক্তে বাড়তে থাকে। তখন আমরা এই যে কিডনির লেভেল বেড়ে যায়, ইউরিয়া লেভেল বেড়ে যায়, তার মানে কি, ইন্ডিকেশন দিচ্ছে কি, আমার কিডনি ফাংশন কাজ করতেছে, কিডনির ফাংশনটা দুর্বল। ঠিক আছে, তো সাধারণত কিডনি ফাংশন হিসেবে আমরা ইউরিয়া, কিডনি, দুটো পরীক্ষা করি। ইউরিক অ্যাসিডটা হচ্ছে কি, আমরা ওই যে জয়েন্ট পেইন, আর্থ্রাইটিস, হ্যাঁ, তারপর হচ্ছে কি করে গাউট, এসব ক্ষেত্রে আমরা এই টেস্ট, বাকিগুলি তেমন প্রচলিত না, এগুলো টেস্ট বেশি দেওয়া হয় না। এবার হচ্ছে নিউট্রিয়েন্ট, পুষ্টি। আমরা জানি আমাদের খাদ্যে 6টি উপাদান আছে, প্রোটিন বা আমিষ, কার্বোহাইড্রেট বা শর্করা বা শ্বেতসার যেটাকে বলা হয়, এবার হচ্ছে
স্নেহ বা ফ্যাট, যে চর্বি বলা হয়। এরপর হচ্ছে মিনারেলস, যে ইলেকট্রোলাইট বা মিনারেল যেটা আগে চলে গেছে। তারপর হচ্ছে ওয়াটার, এই যে ওয়াটার অংশ আসছে, এবং শেষ হচ্ছে ভিটামিনস। তাহলে এই যে নিউট্রিনের মধ্যে আমরা যে কার্বোহাইড্রেট খাই, আমিষ জাতীয় যে খাবারটা খাই, সে আমিষ থেকে আমরা পাই হচ্ছে প্রোটিন। সরি, যে প্রোটিনটা খাই আমিষ, সেটা হচ্ছে যে প্রোটিন অংশ আসে। এরপর যেটা হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা যেটা খাই, সেখান থেকে আমরা পাই হচ্ছে গ্লুকোজ বা সুগার। এরপরে হচ্ছে এই প্রোটিনের এই সবচেয়ে লাস্ট পার্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এই অ্যামাইনো অ্যাসিডটা প্রোটিন থেকে আসে, ফ্যাট থেকে আসে ফ্যাটি অ্যাসিড, এবং কিছু আরো চর্বির অংশ আছে, সেটাকে আমরা বলি কোলেস্টেরল বা চর্বি। এই কোলেস্টেরলের মধ্যে সাধারণত দুই ধরনের থাকে, একটা হচ্ছে এইচডিএল কোলেস্টেরল, যেটা আমাদের বডির উপকারী কোলেস্টেরল, আর একটা হচ্ছে এলডিএল কোলেস্টেরল, যেটা ক্ষতিকর কোলেস্টেরল। এইচডিএল মানে হচ্ছে হাই ডেনসিটি লিপোপ্রোটিন, লিপিড বা লিপোপ্রোটিন মানে হচ্ছে চর্বি, এটা উচ্চ মাত্রার, এটা ভালো, এটা সাধারণত মাছের তেল থেকে আসে। আর লো ডেনসিটি যেটা সাধারণত রেড মিট, গরু, খাসি, যারা শুকর এরকম যারা খায় তাদের হচ্ছে লো ডেনসিটিটা চলে আসে। এবং পাশাপাশি আরেকটি ক্ষতিকর চর্বি আছে, সেটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড বা টিজি, মারাত্মক, যেটা হার্টের ব্লক ঘটানোর জন্য দায়ী থাকে বেশি। তো এই হচ্ছে আমাদের এটা চলে আসে। তো এই যে কোলেস্ট্রল যে পরীক্ষাটা, এটাকে আবার বলে লিপিড প্রোফাইল। হ্যাঁ, সেটা হচ্ছে আমার বডির চর্বির লেভেল জানার জন্য এটা প্রোফাইল বলা হয়। এই লিপিড প্রোফাইল দিলে আমাদের টোটাল কোলেস্ট্রল পরিমাণ চলে আসবে, এইচডিএল, এলডিএল এর পরিমাণ চলে আসবে, এবং টিজি বা ট্রাইগ্লিসারাইডের পরিমাণ চলে আসবে। এরপর থাকে হচ্ছে ভিটামিন অংশ, যে ভিটামিন নিউট্রিয়েন্টের পার্ট। সব ধরনের ভিটামিন রক্তের মধ্যে থাকে, যেন আমরা ভিটামিনের পরীক্ষা করতে, ভিটামিন ডি লেভেল টেস্ট করতে হবে, রক্তের মাধ্যমে টেস্ট করি, খুব কস্টলি একটা পরীক্ষা। আদার্স যে ভিটামিন গুলো থাকে সেটা রক্তের মধ্যে থাকে। তো এগুলো আমাদের নিউট্রিশনের পার্ট। এরপর হচ্ছে আদার্স, আদার্স এর মধ্যে যেমন মেটাবলিক এনজাইম, সমস্ত এনজাইম গুলো থাকে ব্লাডের মধ্যে। অ্যান্টিবডি, যেটা যে বললাম গ্লোবুলিন যে পার্ট, অ্যান্টিবডি, এবং হরমোন, হরমোনের যত পরীক্ষা সব ব্লাড থেকে করা হয়। এই হচ্ছে আমাদের অর্গানিক অংশের পার্ট। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ব্লাডের কম্পোজিশন বা এরপরে ব্লাডে আরেকটা পার্ট থাকে, যেটা হচ্ছে প্লাজমা এবং সিরাম। হ্যাঁ, আছে যে হোয়াট ইজ প্লাজমা এবং হোয়াট ইজ সিরাম। দেখেন, প্লাজমাটা আমরা একটু আগে বলেছিলাম যে রক্তের যে সেল বাদ দিলে যে অংশ থাকে পানি, সেটা হচ্ছে প্লাজমা। সিরামটা হচ্ছে রক্তের পানি অংশ। দেখবেন অনেক সময় আমাদের যদি কোথাও কেটে যায় বা রক্ত যদি দেওয়া হয়, রক্তটা জমাট বাঁধার পরে হালকা, বা কোথাও যদি ঘাটা হয়, রস পড়তে 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 একটু শুকিয়ে যাওয়ার পরেও, জমাট বাঁধার পরে কি থাকে, একটা পানি হালকা হলুদ একটা রসের মতো পড়তে থাকে। এই যে জমাট বাঁধার পর যে হালকা হলুদ টাইপের যে রসটা পড়ে, সেটা হচ্ছে সিরাম। প্লাজমাও কিন্তু হলুদ, সিরামটা একটু হলুদ টাইপের, কিন্তু পার্থক্যটা কি দেখেন, প্লাজমা ইজ এ ইউলিশ কালার্ড ক্লিয়ার লিপিড পার্ট অফ ব্লাড। ব্লাডের সেল বাদ দিলে, অর্থাৎ ডাব্লিউবিসি, আরবিসি, প্লাটলেট বাদ দিলে বাকি উপাদান সব সহজ যেটা থাকবে সেটা হচ্ছে প্লাজমা। আর সিরামটা হচ্ছে একই জিনিস, যেটা ক্লিয়ার স্ট্র কালার, মানে খড়ের মতো ফ্লুইড, দ্যাট ওজেস ফ্রম ব্লাড ক্লট। ছোট্ট একটু শব্দ, অর্থাৎ রক্ত ক্লট করার পরে, রক্তটা জমাট বাঁধার পরে যে পানিটা ছেড়ে দিবে সেটা হচ্ছে সিরাম। এই ক্লটটা হচ্ছে মেন জিনিস। তার মানে কি, ক্লটিং করার যে উপাদানগুলো, রক্তটাকে জমাট বাঁধা যে উপাদানগুলো থাকবে, যেমন প্লাটিলেট, তারপর যে প্রোটিনের মধ্যে কি অ্যালবুমিন, যে ফিব্রিনোজেন, প্রথমবিন, এই উপাদান সব বাদ দিলে যেটা থাকবে সেটা হচ্ছে সিরাম। দেখেন কালারটা কিরকম, ইউলিশ, এটা হচ্ছে স্ট্র কালার, খড়ের মতো হালকা। প্রোটিন ফ্যাক্টরস অল আর প্রেজেন্ট, প্লাজমার মধ্যে প্রেজেন্ট থাকে। এইটি মূলত পার্থক্য, 3 নম্বর প্রোটিন ফ্যাক্টর। অর্থাৎ প্লাজমার মধ্যে সমস্ত ক্লট করার উপাদান থাকবে, জমাট উপাদান থাকবে। সিরামের মধ্যে রক্ত জমাট বাঁধার উপাদান থাকবে না। রক্ত জমাট বাঁধাটাকে সরায় ফেললে, সেলটাকে সরায় ফেললে যে পানি থাকবে সেটা হচ্ছে সেল, যেমন ফিব্রিনোজেন, প্রথমবিন, ফ্যাক্টর 5, ফ্যাক্টর 8, এগুলো অ্যাবসেন্ট থাকবে। এবার একটা অ্যামাউন্ট থাকে, একটা উপাদান থাকে, সেটা বলে সেরোটোনিন। প্লাজমার মধ্যে রো থাকে অল্প পরিমাণে, সিরাম এবং প্লাটলেটের মধ্যে খুব হাই পরিমাণ সেরোটোনিন থাকে। সেরোটোনিন জিনিসটা কি? এই সেরোটোনিন হচ্ছে আমাদের ব্লাডের যে সেলগুলো থাকে, সরি, ব্লাডের যে টিস্যু গুলো থাকে, এই সরি সে ব্লাডের মধ্যে যে আমাদের নার্ভাস সিস্টেমটা থাকে, নিউরো ট্রান্সমিটার যেটাকে বলা হয়, এবং যেটা ব্লাড ভেসেলের মধ্যে থাকে। এই যে লেখা আছে নিচের নোটটা একটু খেয়াল করেন, সেরোটোনিন ইজ এ কম্পাউন্ড প্রেজেন্ট ইন ব্লাড
প্লাটিলেটস এন্ড সিরাম, অর্থাৎ সেটা থাকে হচ্ছে ব্লাডের সিরামের মধ্যে এবং প্লাটিলেটের মধ্যে, হুইচ কনস্ট্রিক্টস দ্য ব্লাড ভেসেলস, এটা ব্লাড ভেসেলকে, রক্তনালীকে কনস্ট্রিক্টস করে, সংকুচিত করে, এবং এই সংকোচন প্রসারণের মাধ্যমে, সংকোচিতের মাধ্যমে সে কি করে, অ্যাক্টস অ্যাজ এ নিউরো ট্রান্সমিটার, অর্থাৎ আমাদের যে সংবেদনশীলতা, আমাদের যে উদ্দীপনা গুলো, অনুভূতি গুলো, এই ব্লাড ভেসেলের মাধ্যমে এই সেরোটোনিন কি করে ট্রান্সমিশন করে, ট্রান্সমিটার করে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় রূপান্তর করে। এটাই হচ্ছে সেরোটোনিনের কাজ। এই প্লাজমার মধ্যে সেরোটোনিন খুব অল্প মাত্রায় থাকে, সিরামের মধ্যে সেরোটোনিনটা একটু বেশি মাত্রায় থাকে, এটা একটা পার্থক্য। আপনার যদি আসলে কেউ যদি ভাইবা অনেক সময় যদি জিজ্ঞেস করে যে প্লাজমা এবং সিরামের মধ্যে পার্থক্য কি, আপনার মানে প্লাজমা এবং সিরাম দুইটাই রক্তের কি পানি অংশ, হ্যাঁ। তো প্লাজমার মধ্যে প্রোটিন ফ্যাক্টর গুলি প্রেজেন্ট থাকে, সিরামের মধ্যে প্রোটিন ফ্যাক্টর গুলো অ্যাবসেন্ট থাকে। এটি হচ্ছে মেইন পার্ট, এটা মাথায় রাখলে এতটুকু বলতে পারলে চলবে। ঠিক আছে। এরপর হচ্ছে যে প্লাজমা প্রোটিন, যেটা আমরা একটু আগে পড়লাম, যে প্লাজমার মধ্যে যে প্রোটিনটা থাকে, দ্য প্রোটিনস প্রেজেন্ট ইন দ্য প্লাজমা আর কল্ড প্লাজমা প্রোটিন, অর্থাৎ প্লাজমার মধ্যে যে প্রোটিন অংশ থাকবে সেটা হচ্ছে প্লাজমা প্রোটিন। আমরা একটু আগে বলেছিলাম অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, প্রোথ্রম্বিন। আমরা যখন প্লাজমা প্রোটিন নিয়ে আলোচনা করবো তখন আমরা তিনটা নিয়ে আলোচনা করবো, অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন, কারণ এই তিনটা হচ্ছে অ্যামন পাওয়া যায়। আর প্রোথ্রম্বিন যেটা, এটা কোনো অ্যামন পাওয়া যায় না, এটা হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে। প্রোথ্রম্বিন টাইম, এটা পরীক্ষা করলে আমরা প্রোথ্রম্বিন টাইম হিসেবে ধরি যে কতটুকু সেকেন্ড পরে রক্তটা জমাট বাঁধতে সহায়তা করে। সাধারণত 12 থেকে 16 সেকেন্ডের মধ্যে স্বাভাবিকভাবে মানুষের কে ব্লাড ক্লটিং হওয়ার টাইম শুরু হয়। সেজন্য এটা টাইমের উপরে, মাপের কিন্তু না, এটা কিন্তু পরিমাপ করা যাবে না টাইমের ক্ষেত্রে, এই জন্য এটা বাদ। এই জন্য আমরা এখানে তিনটে নিয়ে আলোচনা করেছি, প্লাজমা প্রোটিন আর অ্যালবুমিন, গ্লোবুলিন, ফিব্রিনোজেন। নর্মালি আমাদের বডিতে টোটাল প্রোটিনের লেভেল থাকে 7.3 গড়ে, অর্থাৎ 6.5 থেকে 8.5 আমরা ধরতে পারি, 6.5 থেকে 8.5 গ্রাম পার ডেসিলিটার। প্রতি ডেসিলিটার ব্লাডের মধ্যে কত থাকবে, 6.5 থেকে 8.5 আমরা ধরতে পারি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের টোটাল প্রোটিনের পরিমাণ। এর মধ্যে অ্যালবুমিনটা থাকবে সবচেয়ে বেশি, 4.7 বা 4.5 বা তার প্লাস, হ্যাঁ। আর গ্লোবুলিন থাকবে 2.3 বা আড়াই, আর বাকি 0.3 থেকে 0.5 থাকবে আমার ফিব্রিনোজেন। এই হচ্ছে আমার টোটাল প্রোটিনের পার্ট। অ্যালবুমিনের কাজটা কি, ফাংশন অফ অ্যালবুমিন আমরা যদি দেখি, মেইনটেইন ব্লাড ভিসকোসিটি, যে আমরা একটু আগে যে বললাম যে রক্তের যে কাজ হচ্ছে কি, রক্তটা ভিসকাস, একটু চটচটে, এই চটচটে ভাবটা আমার মেইনটেইন করে অ্যালবুমিন। যদি অ্যালবুমিন লেভেল কমে যায় তাহলে আমার ব্লাডের চটচটে থাকবে না, এটা একটু পানির পরিমাণ পানি পানি হয়ে যাবে। রক্ত যদি পানি পানি হয়ে যায়, রক্তের টোটাল আমাদের বডি ডিসব্যালেন্সে চলে আসবে, বিভিন্ন ধরনের রোগ দেখা দিবে, আমাদের বডি মেইনটেইন হবে না, বডি ফাংশন কাজ করবে ঠিক মতো চলবে না। এবং সে অ্যাক্টস এজ এ বাফার। বাফারটা হচ্ছে আমার একটা মেকানিজম, একটা সিস্টেম, যার মাধ্যমে আমার বডির অ্যাসিড এবং বেস ব্যালেন্স থাকে, অর্থাৎ পিএইচ এর মানটা ঠিক থাকে। এই মানটাকে অটোমেটিক ঠিক রাখাটাই হচ্ছে বাফার মেকানিজম বা বাফার হিসেবে। অ্যালবুমিন আমার বডিতে বাফার হিসেবে কাজ করে। ঠিক আছে। এরপর হচ্ছে গ্লোবুলিন, যেটা আমরা বলেছি রেসপন্সিবল ফর ইমিউনিটি, আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি করে এবং আমাদের বডির লিপিড, কপার, তামা বা ফেরাম আয়রন, স্টেরয়েড হরমোন, এগুলোকে সে ট্রান্সপোর্ট করে গ্লোবিন। ফিব্রিনোজেন হেল্পস ইন ব্লাড কোগুলেশন, রক্ত জমাট বাঁধতে সহায়তা করে এবং মেইনটেইন ব্লাড ভিসকোসিটি। এই হচ্ছে আমার প্লাজমা প্রোটিনের কাজ। এরপর হচ্ছে ইলেকট্রোলাইট, যেটা একটু আগে বলেছিলাম, ইলেকট্রোলাইট হচ্ছে আমাদের বডির মিনারেল বা খনিজ লবণ, যেগুলো আমাদের বডিতে ইলেকট্রিক চার্জ হিসেবে, আয়ন হিসেবে থাকে, হ্যাঁ। এগুলো সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, যে প্লাস গুলো আয়ন বা চার্জ, এগুলো হচ্ছে পজিটিভ চার্জ, আর এটা হচ্ছে নেগেটিভ চার্জ, ক্লোরাইড, বাইকার্বনেট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পজিটিভ নেগেটিভ। এইভাবেই সোডিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হয়, মিলে গিয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, বা যেটাকে আমরা খাবার লবণ হিসেবে আমরা জানি। ঠিক আছে, যেটা আমরা আমাদের মেডিসিন আছে যেটাকে আমরা বলি, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, যেগুলোকে যখন আমাদের বডিতে কোনো পানির মধ্যে, ফ্লুইডের মধ্যে, হ্যাঁ, মিশ্রিত থাকে, তখন সেটা ইলেকট্রোলাইট হিসেবে থাকে এবং ইলেকট্রিক চার্জ ক্যারি। এই হচ্ছে আজকে আমাদের ক্লাস, ব্লাড সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে বলতে পারেন। কোনো প্রশ্ন আছে? রেকর্ডিং অফ করবো স্যার? জি, অফ।
আরো কোনো